নমস্কার, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 25শে নভেম্বর ছিল গীতিকার, সুরকার, গল্পকার, সঙ্গীত পরিচালক এবং কবি সলিল চৌধুরীর ৯৮তম জন্মদিন। সেই উপলক্ষে আমরা এসেছি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কবি সলিল চৌধুরীর কবিতার আবৃত্তি নিয়ে। আজ দ্বিতীয় পর্ব। ব্রততী বন্দ্যোপাধ্যায় তখন ক্লাস 11-এর ছাত্রী। চাবি, শৃঙ্খলা, বিশৃঙ্খলা, সেই লোকটা কবিতাগুলি কবির স্বকণ্ঠে আবৃত্তি শোনেন একটি ডেস্কে এবং লিখে নিয়ে মুখস্থ করে ফেলেন কবিতাগুলি। শুধু তাই নয়, তিনি মঞ্চে প্রথম উঠেছিলেন সলিল চৌধুরীর এই 3টি কবিতা নিয়ে। দেশ পত্রিকায় সেই প্রথম তার আবৃত্তির ছবি ও রিভিউ প্রকাশিত হয়। তখন তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা দোকান থেকে প্রায় 50 কপি দেশ পত্রিকা কিনে এনেছিলেন সেই সময়। সম্প্রতি বেহালা শরৎ সদনের একটি অনুষ্ঠানে তিনি আবৃত্তি করেন সলিল চৌধুরীর এই কবিতাগুলি। আজ আপনাদের সকলের জন্য শৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং সেই লোকটা। এমনই সব সুন্দর অনুষ্ঠান দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময় নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা 4 দেওয়ালে বন্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাকমাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে পা ফেলে শিল্পীদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে। কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়, ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো, ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতের সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা দুটোর একটাও ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত 1 ইঞ্চি সরাতে গেলে মনে হতো সারা বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা টিপে টিপে চলার কথা কখনো মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্রগুলো ব্যবহারের স্পর্শে অগোছালো হবার জন্যে প্রতীক্ষা করে থাকতো, আশা করে থাকতো কখন তাতে আবার মায়ের হাতে ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে, তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকত। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝে আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় আলমারি, কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্রগুলো অগোছালো হয়ে মুক্তি পাবার জন্য কাঁদত। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি। সাজানো কিন্তু ঠিক গোছানো নয়, ওটা ইংরেজি টিপটপ। ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে। গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে, শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছালোর মধ্যে যে প্রত্যাশা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ, গোছালো কথাটা স্ত্রী। একটা লোক সবসময় আমার পেছন পেছন ঘুরঘুর করে। আমি যেখানে যাই ও সঙ্গে আছে।
বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, আমি হাঁটি তো ও হাঁটে। কিন্তু লোকটা ঠিক আমার বিপরীত। আমার নাক খেঁদা, ওর নাক লম্বা। আমার চোখ ছোট, ওর চোখ টানা টানা বড়। আমার রং ময়লা, ওর রং উজ্জ্বল ফর্সা। আমি বেঁটে, ও লম্বা। আমার কান্না পেলে ও হাসে, আমার হাসি পেলে ওর চোখ ছলছল করে। ঠিক আমার বিপরীত। অথচ লোকটা আমার পিছু ছাড়ে না কিছুতেই। আমি যেখানে যাই ও সঙ্গে আছে। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, আমি হাঁটি তো ও হাঁটে। লোকটার উপর আমার ভীষণ রাগ, দেখলে গা জ্বলে হিংসে। কেননা আমার যা নেই ওর সব কেন আছে। দূর দূর করে তাড়িয়ে দিতে চাই, কিন্তু লোকটা তাকিয়ে থাকে আর হাসে। একদিন ঠিক করলাম লোকটাকে খুন করব। একটা ছুরি সানিয়ে নিলাম, পকেটে ঢুকিয়ে রাখলাম। তারপর যেই না কাছে এলো, পুরোপুরি ঢুকিয়ে দিলুম ওর বুকে। ও কিন্তু হাসতে লাগলো আর বলল, তাকিয়ে দেখো তোমার নিজের বুকে। তাকিয়ে দেখি রক্ত পড়ছে আমারই বুক থেকে। আমি কিন্তু মারা গেলুম সেদিন থেকে।